হ্যালো বন্ধুরা, আমি অজিত সরকার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আদিত্য এক্সোটিক। আমি এখন একটা ভিডিও বানাতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে ড্রাগন গাছে মালচিং। মালচিং কী জিনিস? মালচিং করলে পরে গাছের কি উপকার হয়? মালচিং করলে পরে গাছের কি ক্ষতি হতে পারে? মানে মালচিংয়ের কি উপকারিতা আছে এবং মালচিংয়ের কি অপকারিতা রয়েছে? সেই বিষয়টাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বন্ধুরা, আপনাদের যাদের ড্রাগন গাছ রয়েছে, যারা বাগান করছেন, যারা বাড়িতে করছেন, তারা আপনারা অনেকেই জানেন ড্রাগন গাছের গোড়াতে মালচিং করতে হয়। আমরা করি, সবাই করি। তো মালচিংটা কি জিনিস? মালচিং হচ্ছে একটা আচ্ছাদন। আচ্ছাদন মানে হচ্ছে এই গাছের গোড়াটাতে আমরা যে আচ্ছাদন দেই, সেই আচ্ছাদনটাকে বলা হয় মালচিং। এই মালচিংটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে অর্গানিক, আর একটা ইনঅর্গানিক। ইনঅর্গানিক মালচিং মানে হচ্ছে যে সমস্ত প্লাস্টিকের আচ্ছাদন হয়ে থাকে, বিশেষ করে কিছু মালচিং পেপার কিনতে পাওয়া যায়। সেই সমস্ত মালচিং পেপারগুলো দিয়ে মালচিং করলে পরে মালচিং হয়। সেটা হচ্ছে একটা ইনঅর্গানিক মালচিং। যে মালচিংটা কখনো পচবে না। কখনো পচবে না বলতে মানে কিছু সঙ্গে সঙ্গে পচবে না। পচতে অনেক সময় লাগবে। সেটাকে বলা হয় ইনঅর্গানিক মালচিং। আর কতগুলো মালচিং হয় অর্গানিক। অর্গানিক মালচিং যেমন আমরা করে থাকি হচ্ছে ওই যেমন কোনো শস্যের অবশিষ্টাংশ দিয়ে আমরা যে মালচিংটা করি, সেটা হচ্ছে অর্গানিক মালচিং। সেটা হতে পারে ধানের অবশিষ্টাংশ, যেমন স্ট্র, খড়, বা কোনো গাছের শস্যের যে সমস্ত ডালপালা হয় শুকনো এবং নরম, সেই সমস্ত দিয়েও আমরা মালচিং করতে পারি। প্রথমে বলে নিই মালচিং করলে সুবিধাটা কী হয়। মালচিং করলে পরে প্রথম সুবিধাটা হচ্ছে সয়েল ইরোশনটাকে আমরা বন্ধ করতে পারি, মানে মাটির ক্ষয়টাকে আমরা বন্ধ করতে পারি। এটা হচ্ছে সুবিধে। আরেকটা কি সুবিধে? আরেকটা সুবিধে হচ্ছে জল কম দিতে হবে। কারণটা কি, রোদের তাপটাকে অনেকটাই মালচিংয়ের উপর দিয়ে যায়, সেই ক্ষেত্রে মাটিটা ঠান্ডা থাকে এবং জলের ঘাটতিটা কম হয়। এটা হচ্ছে মালচিংয়ের সুবিধে। এই কারণে আমরা মালচিং করি, যেটা মেন কারণ। মনে করুন বর্ষার দিন যখন সবসময় বৃষ্টি হতে থাকবে, তখন গাছের থেকে জল পড়বে, সেই জলে গাছের গোড়ায় থাকা মাটিগুলো সব ধুয়ে ধুয়ে চলে যাবে। সেই মাটিটাকে রোধ করবে মালচিং। এটা হচ্ছে সুবিধে। এই সুবিধেগুলোর জন্য আমরা মালচিং করি। আরেকটা বড় সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ঘাস হবে না। ঘাস হবে না বলাটাও ভুল। মালচিং করলে পরে ঘাসের সংখ্যাটা অনেকটা কম থাকে, ঘাস কম হয়। এগুলো হচ্ছে মালচিংয়ের সুবিধে। এবার বলছি মালচিংয়ের অসুবিধেটা কোথায়। মালচিংয়ের অসুবিধে হচ্ছে এই মালচিং করলে পরে সেই মালচিংয়ের নিচে বেশ কিছু পোকা জন্মায়, কিছু ব্যাকটেরিয়া জন্মায়, কিছু ফাঙ্গি জন্মায়। এই পোকাগুলো গাছের গোড়ায় থাকা যে সমস্ত শিকড় রয়েছে, সেই সমস্ত শিকড়কে
নষ্ট করতে পারে, পোকাগুলো নষ্ট করতে পারে গাছের উপরে থাকা কচি ডালগুলোকে। এই যেমন গাছের উপরে যে সমস্ত কচি ডালগুলো রয়েছে, সেই সমস্ত কচি ডালগুলোকে মালচিংয়ের নিচে থাকা লেদা পোকা এগুলোকে খেয়ে দিতে পারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ মালচিংয়ের। মালচিংয়ের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধে রয়েছে, সেটা হচ্ছে মালচিং করলে পরে সেটা অর্গানিকের ক্ষেত্রে একটা ধরনের অসুবিধে রয়েছে, আর একটা ইনঅর্গানিকের ক্ষেত্রেও আরেকটা অসুবিধে রয়েছে। যদি ইনঅর্গানিক পলিথিন কভার দিয়ে মালচিং পেপার দিয়ে আমরা মালচিং করি, সেই ক্ষেত্রে মাটিটা সবসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে, যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছাবে না, আল্ট্রাভায়োলেট রে যেটা পৌঁছাতে পারবে না। ডিউ টু দ্য ল্যাক অফ আল্ট্রাভায়োলেট রে, সেখানটায় বিভিন্ন ধরনের ক্ষতিকারক ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ওয়ার্ম, ম্যাগট ফর্মেশন হতে পারে। সেই সমস্ত ইনসেক্টগুলো বা পেস্টগুলো গাছের জন্য ক্ষতিকারক, গাছের জন্য হার্মফুল হতে পারে। এটা এক ধরনের ডিসঅ্যাডভান্টেজ মালচিংয়ের। যদি আমরা অর্গানিক ম্যাটার দিয়ে মালচিং করি, সেই ক্ষেত্রেও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ধরুন অর্গানিক ম্যাটারগুলোকে যখন আমরা এই গাছের নিচে মালচিং করব, ধরুন বিশেষ করে আমরা খড় বা বিচুলি দিয়ে যে মালচিংগুলো করি, সেই ক্ষেত্রে খড় বা বিচুলিগুলো ডিকম্পোজড হবে। ডিউরিং ডিকম্পোজিশন ওখান থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে হবে তাকে ডিকম্পোজড হওয়ার জন্য, এবং সেখান থেকে জল সংগ্রহ করতে হবে। ধরুন আমরা এখানে পোয়াল দিয়ে মালচিং করলাম, যখন মালচিং করব সেই মালচিংটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ডিকম্পোজড হবে। সেই ডিকম্পোজড হওয়ার জন্য তার নাইট্রোজেন প্রয়োজন, সেই নাইট্রোজেনটা সে মাটি থেকে নেবে। মাটির থেকে যখন নাইট্রোজেন নিবে, তখন একটা নাইট্রোজেনের ঘাটতি দেখা দিতে পারে। নাইট্রোজেনের যদি ঘাটতি হয়, সেক্ষেত্রে গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিছুটা ব্যাহত হতে পারে, আটকে যেতে পারে, কমে যেতে পারে। গাছ যে নাইট্রোজেনটা খাবে, সেই নাইট্রোজেনটা অনেকটা অংশে সেই মালচিংটা অর্গানিক মালচিং নিতে পারে। ইনঅর্গানিক মালচিং ক্ষেত্রে সেটা হবে না। ইনঅর্গানিক মালচিং নাইট্রোজেনকে অ্যাবজর্ব করবে না, কিন্তু অর্গানিক মালচিং যদি আমরা দেই, সেই ক্ষেত্রে নাইট্রোজেনের একটা অভাব আসতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং যে মালচিংগুলো থাকবে, সেই মালচিংয়ের নিচে অন্ধকার হয়ে থাকবে, সেটা তো আমি আগে বললাম। তো এই সমস্ত কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে মালচিংয়ের ক্ষেত্রে। তো আমরা কি মালচিং করব না? মালচিং আমরা অবশ্যই করব। কখন করব? অ্যাকর্ডিং টু দ্য ন্যাচারাল কন্ডিশন। কি ধরনের কন্ডিশন? মানে প্রাকৃতিক কিছু শর্তের উপরে নির্ভর করে আমরা মালচিং করব। মালচিং কখন করব? যখন গাছের গ্রোথ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, মানে গাছ নতুনভাবে আর গ্রোথ নেবে না। ধরুন এই যে নতুন ডালগুলো রয়েছে, আর গাছের থেকে বিশেষ করে নতুন ডাল বেরোবে না, কারণ তখন যদি আমি মালচিং করি, তখন যদি এর মধ্যে লেদা পোকা হয়ে থাকে, সেই লেদা পোকা যদি হয়, সেই লেদা পোকাটা হলে পরে উপরে এসে সেই গাছগুলোকে খেতে পারবে না, কারণ লেদা পোকা কখনোই পুরনো ডালকে খায় না। ও সবসময় কচি এবং নরম ডালগুলোকে লেদা পোকাতে খায়। কচি এবং নরম ডালগুলোকেই লেদা পোকায় খায়। তো সেই ক্ষেত্রে সেই ভয়টা আর থাকছে না। আরেকটা ভয়, যখন গাছটা অতিরিক্ত গ্রোথ নেবে না, মানে নতুন কোনো শুটস বেরোবে না, নতুনভাবে কোনো ডাল বেরোচ্ছে না, তখন এর নাইট্রোজেনের প্রয়োজনীয়তাটা একটু কম থাকবে। যখন নাইট্রোজেনের প্রয়োজনীয়তা কমে যাবে, তখন
যদি আমি অর্গানিক মালচিং করি, সেই অর্গানিক মালচ যে অর্গানিক ম্যাটারটা রয়েছে, সে যদি নাইট্রোজেনটাকে জমির থেকে নিয়ে নেয়, যদি একটু ডেফিসিয়েন্সিও হয়ে যায় জমিতে, তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ তখন নাইট্রোজেনের প্রয়োজনীয়তাটা খুব কম থাকবে। কিন্তু আজকে দাঁড়িয়ে এই জানুয়ারির 19 তারিখে যখন গাছ ভীষণভাবে গ্রোথ নিচ্ছে, তখন আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা অনুযায়ী, আমার মতামত অনুযায়ী বলছি, এক্ষুনি মালচিং, অর্গানিক মালচিংয়ের প্রয়োজনীয়তা নেই। ইনঅর্গানিক মালচিং করা যেতে পারে। সেই ক্ষেত্রে শুধু ওই মালচিং পেপার দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে মালচিংয়ের পক্ষপাতী নই, কারণ আমার যুক্তিতে আসছে না এই মুহূর্তে মালচিং করার ব্যাপারটা। মালচিং আমরা কখন করব? মালচিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। মালচিং আমরা তখনই করব যখন গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে, ফ্লাওয়ারিং স্টেজ স্টার্ট হয়ে যাবে এবং বৃষ্টি শুরু হবে। ন্যাচারালি যখন বৃষ্টির আসার সময় হয়ে যায়, ধরুন চৈত্র মাসের পরের থেকেই, বৈশাখ মাসের থেকেই আমাদের এখানটায়, আমার নর্থ বেঙ্গলে, আমি যেখানটায় রয়েছি জলপাইগুড়ি, আমি জলপাইগুড়ি বাসিন্দা, জলপাইগুড়ি মোহিতনগরের বাসিন্দা। আমার এই এরিয়াতে চৈত্র মাসের পরের থেকেই বৃষ্টির একটা প্রাদুর্ভাব শুরু হয়ে যায়। যখন বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, গাছের মধ্যে বৃষ্টির জল পড়বে, সেই জল গড়িয়ে গিয়ে পড়বে মাটিতে। এই মাটিতে যখন জলটা পড়বে, মাটির ক্ষয় হবে, মাটি ধুয়ে যাবে এবং শেকড়গুলি বেরিয়ে যাবে। এই শেকড়টা যাতে বেরিয়ে না যায় এবং মাটিটা ধুয়ে চলে না যায়, তার জন্য আমাকে মালচিং করতে হবে। তো আমি মালচিং কখন করব? আমি করব চৈত্র মাসের আগে, ফাল্গুনের মাঝামাঝি সময়ে আমি গাছে মালচিং করব। তখন যদি আমি মালচিং করি, আমার গাছের ফাল্গুনের যে সমস্ত গাছগুলো নতুন ডালগুলো বেরিয়েছে, সেই ডালগুলো সমস্ত ম্যাচিওর হয়ে যাবে। যখন এই ডালগুলো ম্যাচিওর হয়ে যাবে, তখন এদেরকে ল্যাদা পোকায় আর খেতে পারবে না, বা অন্য কোনো পোকা তো তেমন একটা আক্রমণ করবে না। আরেকটা সবচেয়ে বড় কথা বলছি, সেটা হচ্ছে পিঁপড়ে। যখন এখানটা মালচিং থাকবে, তখন পিঁপড়ে ভীষণভাবে সেই মালচিংয়ের নিচে লুকিয়ে থাকবে। সেই সমস্ত পিঁপড়েগুলো ভীষণভাবে আক্রমণ করবে। ড্রাগন গাছের ক্ষেত্রে পিঁপড়ে সবচেয়ে বড় শত্রু। সে লাল পিঁপড়ে হতে পারে, ছোট পিঁপড়ে হতে পারে, বড় পিঁপড়ে হতে পারে, যে পিঁপড়েই হোক না কেন, ড্রাগন গাছের জন্য পিঁপড়ে কখনোই উপকারী হতে পারে না। কারণটা কি? পিঁপড়ে প্রথমে সেই কচি ডালটাকে কোথাও একটু গিয়ে খেয়ে দেবে। সামান্য আমরা যেটা আমাদের সামান্য সাদা মানে স্বাভাবিক চোখে যে ক্ষতটাকে, ল্যাসিরেশনটাকে আমরা দেখতেও পাবো না, এত ছোট্ট একটা ক্ষত তৈরি করে দেবে। সেই ক্ষতর মধ্যে ফাঙ্গাস আসবে, সেই ফাঙ্গাসটা ওখানটা গ্রো করবে এবং জায়গাটা পচন তৈরি হবে। এই যে ফাঙ্গাস আসার গাছের মধ্যে কেন আসে, কিভাবে আসে? ফাঙ্গি তখনই অ্যাফেক্টেড হয় যখন কোথাও কোনো একটা ডাল ল্যাসিরেটেড থাকে, মানে ক্ষত থাকে। যখন কোনো একটা ডালের মধ্যে ক্ষত থাকবে, কোনো একটা ডাল মৃতপ্রায় অবস্থায় থাকবে, তার কোথাও একটা এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রসঙ্গটা যদিও আমার এটা নয়, দেখুন এই জায়গাটাতে পিঁপড়েতে খেয়ে দিয়েছে। পিঁপড়েতে এই জায়গাটাতে ফাঙ্গাস ধরে যাবে এবং সেই ফাঙ্গাসটা ইন্টারনালি টোটাল বডিটার মধ্যেও স্প্রেড করে যেতে পারে। তো আমি অভিজ্ঞতা থেকে দেখেছি, পিঁপড়েতে
ড্রাগন গাছের খুব ক্ষতি করে করে এবং পিঁপড়ে বিভিন্ন ধরনের অসুখকে বহন করে চলে। যখন একটা গাছের মধ্যে পিঁপড়েরা আসে সাধারণত মধু খেতে আসে। নতুন যখন ডালগুলো বেরোতে থাকে তখন ভীষণ একটা আঠা জাতীয় রস বেরোতে থাকে এবং সাথে, সাথে বেশ কিছু মধু বেরোতে থাকে মিষ্টি জাতীয়। সেটাকে খাবার জন্য পিঁপড়েগুলো আসে। তো এই পিঁপড়ে গাছগুলোকে খাবে, খেয়ে ফাঙ্গাসের আক্রমণ হবে। এই ফাঙ্গাস যখন আক্রমণ করবে স্বাভাবিকভাবেই গাছের ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে। তো আমরা চাইবো না আমাদের এত কষ্টের গাছ সেগুলো নষ্ট হয়ে যাক। তো যাই হোক বন্ধুরা, মুদ্রা কথা হচ্ছে মালচিং আমরা করব। মালচিং আমরা কখন করব? যখন আমাদের প্রয়োজন। প্রয়োজনটা কখন পড়তে পারে? সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আ অ মালচিংটা করতে হবে। মালচিং করা যেতে পারে ধরুন ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে ফাল্গুন মাসের শেষ পর্যন্ত আমরা মালচিং করে দেব। মালচিং যদি করি তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তাতে সেই মালচিং আমাদের অনেক ভালো কাজ করবে। যখনই বর্ষা শুরু হয়ে যাবে তখন অর্গানিক মালচিংগুলো যদি মাটির থেকে নাইট্রোজেনকে নিয়ে নেয় সেক্ষেত্রেও তেমন একটা ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? বর্ষার সময় অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা অনেক সময় বেড়ে যায় এবং ডিউরিং লাইটেনিং যখন বিদ্যুৎ চমকায় সেই সময় মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে গাছের মধ্যে নাইট্রোজেনের ঘাটতিটা তেমন একটা থাকে না। সেই সময় নাইট্রোজেনের প্রয়োজনীয়তাটাও থাকে না। তো বন্ধুরা, আমরা এখন বুঝতে পারলাম যে আমরা কখন মালচিং করব এবং কেন করব। মালচিং এর উপকারিতা কি রয়েছে? মালচিং করলে পরে ক্ষতি কি রয়েছে? আমি এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম মালচিং কী জিনিস, মালচিং করলে পরে কী সুবিধা হয়, মালচিং করলে পরে কী অসুবিধা হয়, কখন মালচিং করতে হবে, সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আ আমি যতটুকু উপস্থাপনা আমি আপনাদের সামনে করলাম, সম্পূর্ণ উপস্থাপনা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ। আমি আমার অভিজ্ঞতা থেকে যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞানই আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমার অভিজ্ঞতা আপনাদের কারো অপছন্দ হতেই পারে। আপনাদের কারো মতামতের সাথে মিল নাও হতে পারে। যাদের আমার মতামত আপনাদের পছন্দ হবে না তারা আ নিশ্চয়ই আপনাদের মতামতটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। বিজ্ঞানসম্মতভাবে যুক্তি দিয়ে অবশ্যই চেষ্টা করবেন। আ সেক্ষেত্রে আমি আমার কোনো ভুল থাকলে সেটাকেও আমি শুধরিয়ে নিব। আমি তো কোনো বিশেষজ্ঞ নই, সাধারণ এক ড্রাগন চাষী, কৃষক। তো সেই ক্ষেত্রে ভুল আমার হতেই পারে। তো অ বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু প্রমোট করে দেবেন। আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই থাকি। এই ব্যস্ততার মধ্যেও আমি কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব। অ আশা করি সেই সমস্ত ভিডিওগুলো ড্রাগন চাষীদের জন্য উপকারী হতে পারে এবং তাদের প্রয়োজনে লাগতে পারে। ভিডিওটা বন্ধুরা এখানটায় শেষ করছি।